হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রায়ত ওয়ারি বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয় বা এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি, এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। এবং আলোচনার শেষে যে উত্তর সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12। প্রশ্ন হচ্ছে রায়ত ওয়ারি বন্দোবস্ত। রায়ত কথার মানে কৃষক, অর্থাৎ কৃষকের সাথে ইংরেজরা সরাসরি জমির বন্দোবস্ত দিয়েছিলেন, যাকে বলা হয় রায়তওয়ারি বন্দোবস্ত। দক্ষিণ ভারতে মাদ্রাজ প্রেসিডেন্সিতে 1822 নাগাদ স্যার টমাস মনরো এবং এলফিনস্টোন এনাদের যৌথ উদ্যোগে এই রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়। কেন রায়তওয়ারি বন্দোবস্ত চালু হলো? তার আগে 1793-তে বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। তাহলে রায়তওয়ারি কেন এলো? চিরস্থায়ী বন্দোবস্তে অনেক রকম দোষ ত্রুটি দেখা গিয়েছিল, তাই ইংরেজরা আবার নতুন করে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করতে চাইছিল না। তাছাড়াও দক্ষিণ ভারতে কোনো জমিদার শ্রেণী ছিল না, অভিজাত শ্রেণী ছিল না। দক্ষিণ ভারতে জমির যারা অধিপতি, সেই নায়ক প্রথার কিছুটা অস্তিত্ব ছিল, বিজয়নগরে সেই নায়ক প্রথা। কিন্তু এখানে বাংলাদেশে যেমনটা জমিদার শ্রেণী বলে একটা আলাদা শ্রেণী গড়ে উঠেছিল, দক্ষিণ ভারতে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এই রকম কোনো জমিদার শ্রেণী গড়ে ওঠেনি। ফলে জমিদারদের সাথে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা যায়নি এই মাদ্রাজ প্রেসিডেন্সিতে। এই কারণে চিরস্থায়ী বন্দোবস্তের পরিবর্তে স্যার টমাস রো এই রায়ত ওয়ারি বন্দোবস্ত করেন, অর্থাৎ গ্রামের সমস্ত রায়ত মানে কৃষকের সাথে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকের পৃথক পৃথক কর ধার্য করা হয়েছিল। তো এটাই ছিল রায়তওয়ারি বন্দোবস্ত। এর অনেকগুলো শর্ত আছে বা এর কেন এই নীতি প্রবর্তন করা হয়, আরো অনেক ডিটেলসে আমি এর আগের একটি ভিডিও ক্লাসে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তা আমরা সেই ভিডিওটা একবার দেখে নেব, তারপরে আমরা এর 10 নম্বরের প্রশ্ন উত্তরে চলে আসবো। 1757 যখন পলাশীর যুদ্ধ হয়, তারপরে কোম্পানি 1764-তে দেওয়ানি লাভ করে বক্সারের যুদ্ধের পর। দেওয়ানি অর্থাৎ বাংলাদেশের ভূমি রাজস্ব আদায় করার অধিকার। এখন কোন ভাবে ভূমি রাজস্ব আদায় করা হবে তার জন্য প্রথমে তারা 1 শালা বন্দোবস্ত চালু করে হেস্টিংস। তারপরে 5 শালা বন্দোবস্ত, অর্থাৎ 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয় ইজারাদারদের হাতে। যে বেশি রাজস্ব দিতে পারবে তার কাছেই জমিগুলো দায়িত্ব দেওয়া হয়। তারপরে 10 শালা বন্দোবস্ত চালু করা হয় এরপর 1790-তে, এবং 1793-তে গিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জমিদারদের সাথে। কিন্তু এগুলো বাংলা, বিহার, উড়িষ্যাতে হয়েছিল। কিন্তু ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে যখন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, তখন কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করা হবে এটা নিয়েও কিন্তু অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চলে। দক্ষিণ ভারতে সেইভাবে জমিদারের বা জমিদারদের অস্তিত্ব খুব কম ছিল। এই খুব কম থাকায়, এছাড়া বাংলাদেশে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল তার অনেক অসুবিধা দেখা দিয়েছিল। এইসব কারণে ইংরেজরা দক্ষিণ ভারতে, বিশেষ করে মাদ্রাজ প্রেসিডেন্সিতে, তারা এই রায়ত ওয়ারি বন্দোবস্ত চালু করে, অর্থাৎ সরাসরি কৃষকের সাথে জমি বন্দোবস্ত দেয় এবং কৃষক নিয়মিতভাবে রাজস্ব সরাসরি সরকারের হাতে প্রদান করবে। তাহলে জমির অধিকার দেওয়া হচ্ছে কৃষককে সরাসরি। এখানে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না, ইজারাদার থাকছে না, জমিদার থাকছে না, অর্থাৎ রায়ত বা কৃষকের সাথে সরাসরি জমি বন্দোবস্ত করা হচ্ছে। একে আমরা বলছি রায়তওয়ারি বন্দোবস্ত। 1820 সালে স্যার টমাস মনরো তিনি এই মাদ্রাজ প্রেসিডেন্সিতে শুধুমাত্র মাদ্রাজ অঞ্চলটি বাদে পার্শ্ববর্তী যে জায়গাগুলি ছিল একবার দেখে নাও। মাদুরাই, কানাড়া, কুর্নুল, রায়পুর, কোয়েম্বাটুর, মালাবার, চিংড়িপোর্ট, এই অঞ্চলগুলোতে তিনি এই রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। এবং রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃত বিষয় হচ্ছে যে কৃষকের সাথে সরাসরি জমি বন্দোবস্ত। তাই ডক্টর বিপান চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে রায়তওয়ারি বন্দোবস্তে চাষি যে জমির মালিক, প্রকৃত মালিককে চাষি, এই বিষয়টাই প্রতিষ্ঠিত হয়। তা এই ছিল রায়তওয়ারি বন্দোবস্ত। এরপরে দেখো পটভূমি। তা পটভূমি বললাম যে চিরস্থায়ী বন্দোবস্ত তার আগে বাংলাদেশে প্রবর্তন করা হয়েছিল, তার অনেক অসুবিধা ছিল, সেই সব কারণে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু এখানে চালু করা হয়নি।
এছাড়া দক্ষিণ ভারতের জমিদারদের অস্তিত্ব কম থাকায় জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করা হয়নি, সরাসরি কৃষকদের সাথে করা হয়। এরপরে দেখো শর্তাবলী, তাহলে কি কি শর্ত আছে এখানে, কৃষকের সাথে কি কি শর্ত রাখা হলো। প্রথম শর্ত যে দখলই সত্ত্ব ভোগ করবে, জমি দখল পাবে কৃষকেরা, এবং কৃষকেরা নির্দিষ্ট সময় অন্তর সরকারকে নির্দিষ্ট হারে রাজস্ব দেবে। কতটা হারে রাজস্ব দেবে, যে মানে জমিতে যে ফসল উৎপাদিত হবে তার 45 থেকে 55 ফসল কৃষক সরাসরি সরকারকে রাজস্ব দেবে। এখন জমির উৎপাদন অনুযায়ী জমিগুলোকে আবার 9 ভাগে কিন্তু ভাগ করা হয়েছিল। আর এই একবার রাজস্ব নির্ধারণ করার পর 20 থেকে 32 বছর পরে গিয়ে আবার পুনরায় ওই রাজস্ব পরিবর্তন হবে, তার আগে নয়। 20 থেকে 32 বছর ওই একভাবে কিন্তু জমির ওই রাজস্ব থাকবে, অর্থাৎ 45 থেকে 55 রাজস্ব তাকে দিতে হবে। তো এগুলো ছিল তার শর্তাবলী। এরপরে দেখো রয়েছে সুফল, সুফল আর কুফল, অর্থাৎ এই রায়তরি বন্দোবস্ত চালু করার ফলে সুফলটা কি এলো। সুফল হলো এই যে জমি নিয়ে যে দুশ্চিন্তা ছিল ইংরেজ সরকারের, সেই জমি নিয়ে যে ভুল বোঝাবুঝি তার অবসান হয়। দেখো ভুল বোঝাবুঝি এর আগে কিন্তু বাংলাদেশে অনেকবার হয়েছে, 1 সালা 5 সালা 10 সালা চিরস্থায়ী এরকম করতে হয়েছে। তো এই ভুল বোঝাবুঝির অবসান হচ্ছে, এবং কি হচ্ছে যে এখানে জমিদার থাকছে না, কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না, অর্থাৎ কৃষকদের উপর যে জোর জুলুম করার যে ব্যাপারটা ছিল বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্তে আমরা দেখেছি, সেই ব্যাপারটা থাকছে না। অর্থাৎ কৃষকদের উপরে যে শোষণ করা হতো সেই শোষণটা কিন্তু আর করা যাচ্ছে না, বা কৃষকদের উপর শোষণটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং জমি থেকে কৃষকদের উচ্ছেদ করাটাও বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জমিদারা ইচ্ছা মতো কৃষকদের উচ্ছেদ করে দিতেন জমি থেকে, এবং বেশি হারে রাজস্ব আদায় করতে। তাই এইগুলো একেবারেই থাকছে না এই রায়তওয়ারি বন্দোবস্তে, এটাই কিন্তু এর সুফল। আর এই যে কৃষকদের সাথে জমি বন্দোবস্ত করা হচ্ছে, কৃষক হচ্ছে গরিব কৃষক, অর্থাৎ তাকে ওই জমি চাষ করতে গিয়ে নতুন করে ভূমিদাস নিয়োগ করার ক্ষমতা তার থাকছে না। এই কারণে ভূমিদাস প্রথার উচ্ছেদ হচ্ছে, ভূমিদাস প্রথার উচ্ছেদ হচ্ছে জমিদারি বন্দোবস্তের একটা সুফল। এবার কুফলটা কি, দেখো এখানে জমিদার থাকছে না ঠিকই, মধ্যস্বত্বভোগী থাকছে না ঠিকই, কিন্তু ইংরেজ কর্মচারীরা তো থাকছে। তারা যখন রাজস্ব আদায় করছে তখন তারা জোর জুলুম করছে, বেশি করে রাজস্ব আদায় করার চেষ্টা করছে, অর্থাৎ তাদের অত্যাচারের শিকার হচ্ছে কিন্তু কৃষকেরা। এছাড়া এই রায়তওয়ারি বন্দোবস্তে 45 থেকে 55 রাজস্ব দাবি করা হয়েছিল, অর্থাৎ অনেক বেশি, মানে রাজস্বের হার ছিল অত্যাধিক বেশি। এছাড়া খরা, বন্যা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ হলেও, ফসল না হলেও তাকে রাজস্ব দিতে হবে। তাহলে এক্ষেত্রে ওই রাজস্ব দিতে গিয়ে ওই রায়ত বা ওই কৃষককে মহাজনের কাছ থেকে টাকা ধার করতে হতো, এবং মহাজনের ওই সুদের জালে সে জড়িয়ে পড়তো, ঘর বাড়ি বিক্রি করে ওই মহাজনের টাকা তাকে শোধ করতে হতো। এইভাবে কিন্তু কৃষকেরা শোষিত বা নিপীড়িত হচ্ছিল। জমির দখলের অধিকার দেওয়া হয়েছে কৃষককে, কিন্তু জমির মালিকানা সত্ত্ব দেওয়া হয়নি, মালিক ছিল কিন্তু ইংরেজ কোম্পানি। তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত, ভারতীয় একজন জাতীয়তাবাদী অর্থনীতিবিদ, তিনি বলছেন যে রায়তওয়ারি বন্দোবস্তের ভিতর দিয়ে এই কৃষক বা রায়তেরা দারিদ্র পীড়িত, জর্জরিত হয়ে পড়েছিল। তো এই হচ্ছে মূল বিষয় রায়তওয়ারি বন্দোবস্ত, যেখানে কোথায় সেই 1820 সালে টমাস মনরো চালু করছেন, কোন জায়গায়, মাদুরাই, কানাড়া, কুন্নুর, রায়পুর, মালাবার এই অঞ্চলে। পটভূমিটা কি, চিরস্থায়ী বন্দোবস্ত এখানে চালু করা যাচ্ছে না, জমিদার নেই বলে, তাই এখানে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছে। এর শর্তাবলীগুলো কি এবং এর সুফল কি কুফল কি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে এই বিষয় পর পর ভাবে। তা এই নোটসটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের একটি প্রশ্ন। এরপরে আরেকটি প্রশ্ন আছে মহলওয়ারি বন্দোবস্ত, দুটো একসাথেও দিতে পারে, আলাদা আলাদা দেওয়ার সম্ভাবনাই বেশি। আমি এই দুটি প্রশ্ন পর পর, এর পরের যে ভিডিও আমি নিয়ে আসবো সেটা কিন্তু মহলওয়ারি বন্দোবস্তের উপরে, অর্থাৎ এই দুটি প্রশ্ন করলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। রায়তওয়ারি বন্দোবস্ত, মার্কস 10। অষ্টাদশ শতকের শেষ দিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে ইংরেজ শাসন সম্প্রসারিত হলে ওইসব অঞ্চলে কী ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হবে তা নিয়ে সমস্যা দেখা দেয়। ইতিমধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলি প্রকট হয়ে উঠতে থাকলে কোম্পানির কর্তারা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে মোহমুক্ত হয়ে নতুন কিছু করার কথা চিন্তা করেছিলেন। এছাড়া ওইসব অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কোনো উপায়ও ছিল না, কারণ ওইসব স্থানে বাংলার মতো কোনো বৃহৎ জমিদার শ্রেণী ছিল না, এবং এই সব স্থানের জমিদাররা ইংরেজদের বিরুদ্ধে প্রবল সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। সুতরাং
এইসব বিরুদ্ধবাদী জমিদারদের সঙ্গে কোনো বন্দোবস্তে আসা কোম্পানির পক্ষে সম্ভব ছিল না। প্যারা করে দেখো, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও তার সহকারী টমাস মনরো এই অঞ্চলের শাসনভার প্রাপ্ত ছিলেন। বহু অনুসন্ধান, পর্যবেক্ষণ, পর্যালোচনার পর তাদের উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয় তা রায়ত ওয়ারি ব্যবস্থা নামে পরিচিত। টমাস মনরোকে এই ব্যবস্থার জনক বলা হয়। এই ব্যবস্থায় সরকারের সঙ্গে কৃষকদের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। কৃষকেরা সরাসরি সরকারকে রাজস্ব দিত, কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়। জমি জরিপ করে জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। এই ব্যবস্থায় জমির উপর কৃষকের মালিকানা সত্ত্ব ছিল না, ছিল জমি ভোগ করার সত্ত্ব। রাজস্বের হার ছিল খুব উঁচু, উৎপন্ন ফসলের অর্ধাংশ, এবং সাধারণত 20 থেকে 30 বছর অন্তর রাজস্বের হার পরিবর্তন করা হতো। সরকারকে নিয়মিত খাজনা দিয়ে গেলে রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যেত না। খরা, বন্যা বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হলেও রায়ত তার খাজনা দিতে বাধ্য ছিল। প্যারা করে এই ব্যবস্থার সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু পার্থক্য ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে জমিদার বা মধ্যস্বত্বভোগী ছিল জমির মালিক। রায়তওয়ারি ব্যবস্থায় কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগীর স্থান ছিল না। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার বা মধ্যস্বত্বভোগী রায়তের কাছ থেকে খাজনা আদায় করে সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রাপ্য মিটিয়ে দিয়ে উদ্বৃত্ত নিজের হাতে রাখত। রায়তওয়ারি ব্যবস্থায় সরকারি ছিল জমিদার, সরকারি কর্মচারীরাই খাজনা আদায় করত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার ইচ্ছামতো খাজনার হার বৃদ্ধি করে প্রজাকে উৎখাত করতে পারত। রায়তওয়ারি ব্যবস্থায় খাজনার হার বৃদ্ধি পেত 20-30 বছর অন্তর। প্যারা করে দেখো, রায়তওয়ারি ব্যবস্থায় ভালো মন্দ দুটি দিকই ছিল। সরকারের পক্ষে এই ব্যবস্থা সুবিধাজনক ছিল। সরকারের সঙ্গে রায়তদের সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় প্রশাসনিক জটিলতা ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা হ্রাস পায়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সরকারের সঙ্গে রাজস্ব বৃদ্ধির সুযোগ ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়, কিন্তু রায়তওয়ারি ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী শ্রেণীর কোনো অস্তিত্ব ছিল না। বরং বলা যায় যে এই ব্যবস্থার ফলে দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের বিদ্যমান মধ্যস্বত্বভোগী শ্রেণীর বিলোপ ঘটে এবং সামাজিক শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে এক বিপ্লব ঘটে যায়। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার যেমন ইচ্ছামতো প্রজাদের জমি থেকে উচ্ছেদের সুযোগ পেত, এখানে তা ছিল না। এই ব্যবস্থার ফলে দক্ষিণ ভারতীয় সমাজে প্রচলিত ভূমিদাস প্রথার অবসান ঘটে। তারা নিজেরাই নিজেদের জমি চাষ করত বা প্রয়োজনে অর্থের বিনিময়ে অস্থায়ী মজুর নিয়োগ করত। এর ফলে ধীরে ধীরে ভূমিদাস প্রথা বিলুপ্ত হয়ে যায়। প্যারা করে দেখো, রায়তওয়ারি ব্যবস্থার কুফলও কম ছিল না। জমিদারি প্রথার নানা কুফল লক্ষ্য করে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়, কিন্তু কালক্রমে কৃষকরা জমিদারের পরিবর্তে রাষ্ট্র তথা সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকারে পরিণত হয়। ডক্টর তারাচাঁদ বলেছেন যে এই ব্যবস্থায় প্রজারা বহু জমিদারের পরিবর্তে এক বিরাট জমিদার বা সরকারের নিয়ন্ত্রণে আসে। এই ব্যবস্থায় জমিতে কৃষকের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হয়নি। সরকার প্রকাশ্যেই ঘোষণা করেন যে ভূমি রাজস্ব হিসেবে সরকার যা আদায় করেন তা খাজনা নয়, ভাড়া। এর ফলে জমির উপর প্রজার অধিকারের দাবি নস্যাৎ হয়ে যায়। এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল খুব উঁচু। এছাড়া কোনো উপায়ও ছিল না, কারণ সরকারের যুদ্ধ জয়ে রাজ্য বিস্তার নীতির জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের এলাকা থেকে বাড়তি রাজস্ব আদায়ের কোনো উপায় ছিল না। এই বাড়তি রাজস্বের বোঝা চাপানো হয় রায়তওয়ারি বন্দোবস্তভুক্ত এলাকায়। সূচনা পর্বে ক্যাপ্টেন রিড রাজস্বের হার ধার্য করেন উৎপন্ন ফসলের 2/1, পরে মনরো তা করেন উৎপাদিত শস্যের 3/1 ভাগ। এ সত্ত্বেও এই হার ছিল খুবই উঁচু এবং তা মিটিয়ে কৃষকের জীবন ধারণের জন্য প্রায় কিছুই থাকতো না। এর ফলে তাদের দুঃখ দুর্দশার কোনো পরিসীমা ছিল না। বন্যা, খরা বা কোনো প্রাকৃতিক বিপর্যয়েও শস্যহানি ঘটলেও প্রজাকে তার দেয় রাজস্ব মেটাতেই হতো। এ কারণে রাজস্ব মেটাবার উদ্দেশ্যে ঋণের জন্য মহাজনের শরণাপন্ন হওয়া ছাড়া তার গত্যন্তর ছিল না। দরিদ্র কৃষক মহাজনের হাতে তার জমি জমা সব তুলে দিয়ে ভূমি দাসে পরিণত হয়। জমিদারি ব্যবস্থায় রাজস্ব বাকি পড়লে প্রজাকে উচ্ছেদের জন্য জমিদারকে আদালতে যেতে হতো, কিন্তু রায়তওয়ারি ব্যবস্থায় সরকারি আমলাই রায়তের
অস্থায়ী সম্পত্তি ক্রোক করে তাকে জমি থেকে উচ্ছেদ করতে পারত। এই ব্যবস্থায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ীভাবে রাজস্ব ধার্য করা হয়নি। সরকার ইচ্ছা করলে 20 বা 30 বছর অন্তর রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে পারত। বাড়তি রাজস্ব না দিলে রায়তকে জমি থেকে উৎখাত করা হতো। রমেশচন্দ্র দত্ত বলেন যে জমির অস্থায়ী বন্দোবস্তই জনসাধারণের দারিদ্র্য দুর্ভিক্ষের প্রধান কারণ। কোম্পানি ফসলের পরিবর্তে নগদ অর্থে রাজস্ব প্রদানের নিয়ম চালু করলে রায়তের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তো এই ছিল রায়তওয়ারি ব্যবস্থার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে আমার চ্যানেলে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক